কোমরের ব্যথা কোন জায়গায় বা ঠিক কোন স্টেজে যেখানে বিপদ সংকেত দিচ্ছে, এরপর আর বেশি দেরি করা যাবে না, একটা একদম দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, এটা কোমরের ক্ষেত্রে আপনারা কোন স্টেজকে বা কোন পর্যায়টাকে বলবেন? অ্যাকচুয়ালি এটাকে আমরা বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ সাইন বলে থাকি। তো কোন কোন ক্ষেত্রে রেড ফ্ল্যাগ সাইন আমরা বলবো, মানে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে যদি আপনার হঠাৎ করে দেখেন যে নাইট পেন হচ্ছে, রাতে অতিরিক্ত ব্যথা হচ্ছে, এত ব্যথা যে ঘুম ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ওয়েট কমে যাচ্ছে, বা আদার কনস্টিটিউশনাল সিমটম মানে নাইট সোয়েট, নাইট পেইন এগুলো হচ্ছে, আপনার হঠাৎ করে ওজন কমে গেছে, এগুলো যদি হয় অবশ্যই আপনাকে সেটা কিন্তু একটা বিপদ সংকেত শোনাবে। এটা যেমন একটা দিক, সেরকম আপনার সকালে ঘুম থেকে ওঠার পর যদি ব্যথা বেশি হয় এবং সেটা কমতে যদি 30 মিনিটের বেশি হয়, মানে সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যেমন ইনফ্লামেটরি ক্ষেত্রে সেটা কি পিঠে ব্যথা যেটা বললাম সেটাও কি সেম? একদম ঠিক আছে। সেটা যে কোনো ব্যথার ক্ষেত্রেই, আপনার যদি জয়েন্টের ক্ষেত্রে হয়, ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রেও, কিন্তু এটাকে আমরা কোমরে ব্যথার যে রেড ফ্ল্যাগ সাইন তার মধ্যে কিন্তু ইনফ্লামেটরি এটাকেও ইনক্লুড করছি আমরা। আচ্ছা স্যার, একটা কথা খুব প্রচলিত আছে যে বাতের ব্যথা, এটা তো এখন মানে প্রত্যেকেরই বলা যেতে পারে, প্রত্যেক ঘরেই আপনি এরকম একটা দুটো তিনটে করে পেশেন্ট নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন। এই বাত কেন হয়, মানে বাত আসলে কি বিষয়টা? দেখুন, বাত মানে মেডিকেল টার্ম যেটা, সেটা হচ্ছে আর্থ্রাইটিস, ঠিক আছে। আর্থ্রাইটিস মানে একটা জয়েন্টে ইনফ্লামেশন, মানে ইনফ্লামেশন মানে কি হতে পারে, সেটা আপনার পেইন হবে, সঙ্গে একটা সোয়েলিং থাকবে, ঠিক আছে। এবার আর্থ্রাইটিস কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে, ঠিক আছে। তো সেটা ট্রমা বা চোটজনিত হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, ঠিক আছে, ইনফ্লামেটরি কোনো কজে হতে পারে, অথবা ক্রিস্টাল, ঠিক আছে, মানে ইউরিক অ্যাসিড বা সিপিপিডি যে ক্রিস্টাল হয়, ক্রিস্টাল ডিপোজিশনের জন্য হতে পারে। তো বিভিন্ন টাইপের আছে। আবার সেপটিক মানে ইনফেক্টিভ যেটা বললাম, তার মধ্যে আপনার সেপটিক বা টিউবারকুলার এগুলোও হতে পারে, ঠিক আছে। তো আরেকটা যেটা আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, ঠিক আছে, যেটা বয়সজনিত কারণে হয়ে থাকে। তো বাত মানে অনেকেই হয়তো ধরে নেন যে অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু সেটা একদমই নয়, সেটা বয়সজনিত, মানে 40-এর নিচে তো হয় না, সাধারণত 50-এর উপর দেখা যায়, ঠিক আছে। এখন 40-এর পরও দেখা যাচ্ছে, কারণ লাইফস্টাইলের জন্য। কিন্তু বাকি যেগুলো, সেগুলো কিন্তু আপনার বয়সজনিত নয়, সেগুলোর জন্য কিন্তু প্রপার ট্রিটমেন্ট দরকার। স্যার, আরও একটা কথা খুব প্রচলিত আছে, এই পূর্ণিমা অমাবস্যা হলেই নাকি বাতের ব্যথা বেড়ে যায়, এটার কোনো সায়েন্টিফিক রিজন কি আপনারা খুঁজে পেয়েছেন? মেডিকেল সায়েন্স কি এটাকে অ্যাপ্রুভ করে? না, এটা আমি অনেক পেশেন্টের মুখে শুনেছি, কিন্তু সত্যি কথা বলতে দেখুন কোনো মেডিকেল রিসার্চ বা ইয়েতে কিন্তু পাওয়া যায়নি। তবে কিছু কিছু জিনিস যেমন আছে রিলেটেড, যেমন অনেক সময় ধরুন ব্যারোমেট্রিক প্রেশার বেড়ে গেলে, ঠিক আছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেইন হয়তো বেড়ে গেল, বিশেষ করে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। কিন্তু মানে অমাবস্যা পূর্ণিমাতেই হবে এরকম না, 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 কোথাও কোনো এভিডেন্স এভাবে কিন্তু পাওয়া যায় না। অদ্ভুতভাবে বাড়ির বয়স্কদের এই মানে ব্যথা হলেই দেখতো ক্যালেন্ডারটা কবে অমাবস্যা কবে পূর্ণিমা, সেজন্য বোধহয় আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে। এবার হয়তো হতে পারে অন্য কারণে হয়েছে, ঠিক আছে, সেটা হয়তো তিনি রিলেট করে ফেললেন, সেটাও হতে পারে। স্যার, মেয়েদের আগে 40-50 যেটা বলছিলেন, সত্যি আমরা বাড়ির দিদা ঠাকুমাদের বা আরেকটু বয়োজ্যেষ্ঠদের দেখতাম কোমরে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, 30 পেরোলেই এখন মেয়েরা হাঁটু ব্যথায় ভুগছে। এটা তো মহা মুশকিল, আমরা তো চাকরি বাকরি করবো নাকি স্যার? কি অবস্থা, এটা কেন হচ্ছে আমাদের? এটা আমি বলবো যে এখন তো সব কিছুই চেঞ্জ হয়েছে, ছেলে মেয়ে সবাই সমান, তাই বাইরে ছেলেরাও বেরোচ্ছে, মেয়েরাও বেরোবে। আগে কিন্তু দিদা ঠাকুমা এনারা কিন্তু বাইরে অতটা বেরোতেন না, ঠিক আছে। তো এখন কিন্তু সব মেয়েরাই মোটামুটি বেরোচ্ছেন এবং তাদের অ্যাক্টিভিটি করতে হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করা থেকে শুরু করে বাসে, ট্রামে, পাবলিক ট্রান্সপোর্ট সব কিছু করতে হয়। তো সেক্ষেত্রে হয় কি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি বা এ করার জন্য একটা তো স্ট্রেস পড়েই হাঁটুর উপর, তার সঙ্গে যেটা লাইফস্টাইলে, মানে এখন যে লাইফস্টাইল, তার জন্য হচ্ছে কি ওবেসিটি বেড়ে যাচ্ছে, ওয়েট গেইন হচ্ছে, ঠিক আছে। এবার ওয়েট বিয়ারিং জয়েন্ট যেহেতু হাঁটু, তাই পুরো ওয়েটটা কিন্তু দুই হাঁটু দিয়ে আমাদের পুরো
পড়ছে। তো সেখানে তো একটা ওয়েট বিয়ারিং জয়েন্টের জন্য একটা তো ডিজেনারেশন একটু আর্লি হয়েই থাকে। এটা ছাড়াও অনেক সময় হয় কি, হয়তো মাইনর কোনো ট্রমা, ঠিক আছে, যেটা হয়তো আমাদের সেরকম মনে নেই কিন্তু হয়ে থাকে, মেনিসকাস টিয়ার মানে নিতে, অথবা লিগামেন্ট ইনজুরি ছোটোখাটো যেগুলো হয়ে থাকে, এগুলোর জন্য অনেক সময় আর্লি ডিজেনারেশন হয়ে থাকে। এছাড়া যে কারণগুলো হতে পারে সেটা হচ্ছে প্যাটেলোফিমাল জয়েন্ট সিনড্রোম, যেটা কিন্তু অনেক কমন, ঠিক আছে। তো মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, একটা বায়োমেকানিক্যাল প্রবলেম মানে নকনি, ঠিক আছে, অনেকের থেকে যায়। এবার সেটা প্যাটেলোফিমাল জয়েন্ট সিনড্রোমটা কিন্তু মেনলি বায়োমেকানিক্যাল প্রবলেমের জন্য হয়ে থাকে। এগুলো যেমন কিছু কিছু কারণ বললাম, এছাড়াও আরও অনেক কারণ আছে। স্যার কি করা যেতে পারে, মানে প্রিকশন হিসেবে আমরা কি করতে পারি? প্রিকশন হিসাবে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, মানে ওয়েট গেইনটা অবশ্যই রেস্ট্রিক্ট করতে হবে। তার সঙ্গে যেগুলো করতে হবে, হাঁটুর যে পেশিগুলো আছে সেগুলোকে কিন্তু স্ট্রেংথেনিং বাড়াতে হবে। আর যদি কোনো মাসেল শর্টেনিং বা টাইটনেস থাকে সেগুলো অবশ্যই স্ট্রেচিং বা করতে হবে। তো তার জন্য অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কখনই নিজে থেকে জিমে গেলাম বা এটা স্ট্রেচিং করলাম বা স্ট্রেংথেনিং করলাম বা ইউটিউব দেখে করলাম, এটা কিন্তু কখনোই করার আমি বলবো না, ঠিক আছে। আর একটা সুইমিং করা যেতে পারে, সুইমিংয়ে কিন্তু অনেকটা। হ্যাঁ, শুনেছি সাঁতার নাকি গোটা শরীরের ব্যায়াম, এটা কি ঠিক? হ্যাঁ, সাঁতার গোটা, যেহেতু গোটা শরীর নাড়িয়ে আমাদের সাঁতার কাটতে হয়। আরেকটা জিনিস হচ্ছে যেটা অ্যাকোয়া বা হাইড্রোথেরাপি বলতে পারেন, যেটা হচ্ছে যখন আমরা জলে নামি না, ওয়েটটা কিন্তু কমে যায়, মানে ওয়েট বিয়ারিং জয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ওয়েটটা অনেকটা রিলিভ হয়ে যায়। মানে যখন ধরুন আপনি ট্রেডমিলে দৌড়চ্ছেন বা জগিং করছেন, হাঁটুর উপর কিন্তু প্রেশার পড়ে, অনেকে গোড়ালিতে ব্যথা, কিন্তু আপনি যদি সুইমিং পুলে নেমে যদি সেগুলো ট্রেডমিল বা করেন, তাহলে দেখবেন অতটা প্রেশার পড়ছে না। বাহ, এটা দারুণ বিষয়, জানলাম তো, এটা জানতাম না, খুব ভালো বিষয় এটা। পেন ম্যানেজমেন্ট, আগে আমরা অর্থোপেডিক জানতাম, বা যারা ধরুন অন্যান্য ডাক্তার, বিভিন্ন রকম স্ট্রিম আছে। পেন ম্যানেজমেন্ট বা রিহ্যাব, এইটাকে নতুন করে মানে এটা তৈরি হলো, মানে আপনাদের ডিপার্টমেন্টটা সম্পর্কে খুব এখনও মানুষ হয়তো ততটা জানে না যে হাড়ের ব্যথা মানে আমরা চলে যাব হচ্ছে অর্থোপেডিকের কাছে কোনো। তো এই পেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সাগর দত্ত হসপিটালই শুধু নয়, এছাড়াও যে প্রত্যেকটা সরকারি হসপিটালই সম্ভবত এটা আছে, এই ডিপার্টমেন্টটার প্রয়োজনীয়তা কেন পড়লো? অ্যাকচুয়ালি দেখুন, মানে আমি বলতে চাইছি যারা হাড়ের চিকিৎসা করবেন তারা তো কেন ব্যথা হচ্ছে সেটা জানেন, সেটা ট্রিটমেন্টটা জানেন, তাহলে পেন ম্যানেজমেন্ট হয় পেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি পেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সব জায়গায় আছে, এটা আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না, কিন্তু অ্যাকচুয়ালি যে ডিপার্টমেন্টে পেন ম্যানেজমেন্ট ওভারঅল সব ইয়েতে করা হয় সেটা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আপনার কনজারভেটিভ থেকে নন সার্জিক্যাল যত আছে সব ম্যানেজমেন্টই করা হয়। মানে সেটা ধরুন মেডিসিন দেওয়া, এক্সারসাইজ, ঠিক আছে, লাইফস্টাইল মডিফিকেশন, মানে ফিজিওথেরাপির পাশাপাশি অকুপেশনাল থেরাপি, অর্থোসিস, ঠিক আছে, শু মডিফিকেশন, এগুলো সব যেমন হবে, ফিজিক্যাল মোডালিটিস যেগুলো আছে সেগুলো যেমন করা হবে, তারপরেও ইন্টারভেনশনাল প্রসিডিওর যেগুলো পুরো পার্টটা একটা জায়গায় করা হয়। মানে একটা পেশেন্ট যখন আসবে সে তো এইটার জন্য এই ডিপার্টমেন্টে, এটার জন্য এই ডিপার্টমেন্টে, এটা তো সম্ভব নয়। সে বলতে পারি যখন সার্জারি কোনো অপশন নেই, সার্জারি করতে হবে, তখন সার্জনের কাছে গেলেন, কিন্তু তার একই অবধি নন সার্জিক্যাল যে প্রসিডিওরগুলো সেগুলো কোন ডিপার্টমেন্টে গেলে একটা পেশেন্ট পুরোটা পাবে, সেটা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, এবং তার একটা পার্ট হচ্ছে পেন ম্যানেজমেন্ট, এবং আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন রিহ্যাবের যে পার্টগুলো, সেটা নিউরো রিহ্যাব হতে পারে, পিডিয়াট্রিক রিহ্যাব হতে পারে, এরকম বিভিন্ন পার্ট আছে।